জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখতে বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগের সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় বাংলা, প্রোগ্রাম স্নাতক সম্মান তৃতীয় বর্ষ, কোর্স কোড 23-1007, কোর্সের নাম ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য। লেকচার নম্বর 2, লেকচার শিরোনাম ফোকলোর তত্ত্ব। শিক্ষকের নাম আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ বেল্লাল হোসেন, উপাধ্যক্ষ সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া। আমরা গত ক্লাসে সিলেবাস নিয়ে কথা বলেছি। আজকেও আমরা সিলেবাসটি সঙ্গে রেখেছি যে আমরা যে কয়টি ক্লাস নেব প্রত্যেকটি ক্লাসেই সিলেবাস রাখবো, এই কারণে যে সিলেবাসটা খুবই গুরুত্বপূর্ণ। গতদিন আমরা ফোকলোরের তত্ত্ব মতবাদ এই বিষয়টি নিয়ে ক্লাস শুরু করেছি। প্রথম লেকচারটি আমরা নিয়েছি ফোকলোর পরিচিতির উপর। আমরা প্রথম অংশে দেখতে পাচ্ছি যে ফোকলোর তত্ত্ব মতবাদের যে কয়েকটি অংশ আছে, ফোকলোরের প্রধান প্রধান তত্ত্ব মতবাদ, লোকসাহিত্যের সংজ্ঞার্থ, শ্রেণীবিন্যাস, বাংলা লোকসাহিত্য সংগ্রহের ইতিহাস, সংগ্রহ সম্পাদনা পদ্ধতি এবং লোকসাহিত্যের সমাজ ও সংস্কৃতি। এই বিশেষ করে তত্ত্ব মতবাদ এটি একটি জটিল বিষয় হওয়ার কারণে আমরা এটার উপর একটু একাধিক ক্লাস নেব। বাকি বিষয়গুলোতে আমরা প্রত্যেকটিতে একটা করে ক্লাস নেবার চেষ্টা করব। প্রথম দিন আমরা ফোকলোরের তত্ত্ব মতবাদের শুধুমাত্র ফোকলোর পরিচিতি নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব ফোকলোরের তত্ত্ব বিষয়ে এবং পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ফোকলোরের মতবাদ নিয়ে। অর্থাৎ ফোকলোরের তত্ত্ব মতবাদ বিষয়ে আমরা আলোচনা করছি তিনটি বিষয়কে কেন্দ্র করে: ফোকলোর পরিচিতি, ফোকলোরের তত্ত্ব এবং ফোকলোর মতবাদ। আজকে যা শিখব বা জানব, ফোকলোর তত্ত্ব কি, ফোকলোর ও ফোকলোর বিজ্ঞান কি, ফোকলোরের সঙ্গে বিভিন্ন বিদ্যার পারস্পরিক সম্পর্ক, ফোকলোরের তাত্ত্বিক মতবাদের পটভূমি, ফোকলোরের বিভিন্ন তত্ত্বসমূহ। আমরা একটি ছবি দেখছি আমাদের আলোচনার শুরুতেই। এই ছবিটি রেড ইন্ডিয়ানদের জাতিতাত্ত্বিক একটি ছবি, টাইপ। এর ভিতর অনেকগুলো মোটিভ আছে। যেহেতু আমাদের আলোচনার বিষয় ফোকলোরের তত্ত্ব এবং মতবাদ, ফোকলোরের তত্ত্ব মতবাদের সঙ্গে টাইপ মোটিভের একটি সম্পর্ক রয়েছে। এই বিষয়টি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। কিন্তু ফোকলোর যেহেতু একটি আন্তর্জাতিক বিদ্যা এবং এর পঠন পাঠন যেহেতু আন্তর্জাতিক নির্ভর, সেই কারণে আমরা এই রেড ইন্ডিয়ানদের এই ছবিটি নিয়ে এসেছি। ফোকলোর তত্ত্ব কি? যে কোনো বিষয়ের তত্ত্ব হচ্ছে ব্যাখ্যা এবং বিশ্লেষণ, তাত্ত্বিক ধারণা। যেমন আমরা বলি শিল্পতত্ত্ব, ইতিহাস তত্ত্ব, নৃতত্ত্ব, সমাজতত্ত্ব, ভাষাতত্ত্ব, এই রকম অসংখ্য তাত্ত্বিক বিষয় রয়েছে। যখন আমি শিল্পতত্ত্বের কথা বলি তখন শিল্পের ব্যাখ্যা বিশ্লেষণকে বোঝায়। যখন ইতিহাসের কথা বলবো, ইতিহাস তত্ত্বের কথা বলবো, তখন ইতিহাসের ব্যাখ্যা বিশ্লেষণের কথা আসবে। নৃতত্ত্ব যখন বলবো তখন নৃতাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণের কথা আসবে। ভাষাতত্ত্বের কথা যখন বলবো তখন ভাষাতাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণের কথা আসবে। তেমনি যখন ফোকলোর তত্ত্ব বলবো তখন ফোকলোরের ব্যাখ্যা বিশ্লেষণের ব্যাপারটি আসবে। ফোকলোরের যে সমস্ত উপাদান উপকরণগুলো আছে এইগুলো কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তার তাত্ত্বিক ধারণা পাওয়া যায় ফোকলোর তত্ত্বে। যে কোনো তাত্ত্বিক ধারণা গড়ে ওঠে 6টি বিষয়কে কেন্দ্র করে: একটি কি, কেন, কে, কখন, কোথায় এবং কিভাবে। ইংরেজিতে সংক্ষেপে এইগুলোকে 5W এবং 1H
হিসেবে অভিহিত করা হয়। যদি বলি যে কি ফোকলোর কি, কেন ফোকলোর, কে ফোকলোর চর্চা করেন বা কে ফোকলোরের ধারক এবং বাহক, কে বা কারা, কখন ফোকলোর সৃষ্টি হয়, কোথায় সৃষ্টি হয়, কিভাবে সৃষ্টি হয়, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর অনুসন্ধান করা হয় ফোকলোর তত্ত্বে। এটি শুধু ফোকলোর তত্ত্বে নয়, যে কোনো তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রেই এই প্রশ্নগুলো সবার আগে চলে আসে। তো ফোকলোর তত্ত্বের ক্ষেত্রেও আমরা এখন দেখছি যে ফোকলোর তত্ত্ব কি, কেন ফোকলোর, ফোকলোরের ধারক বাহক কে বা কারা, ফোকলোর কখন, কোথায়, কিভাবে সৃষ্টি ও পরিবেশিত হয়, এইগুলোই মূলত ফোকলোরের তাত্ত্বিক কাঠামো। এবং এইগুলো নিয়েই আমরা এখন আলোচনা করব, আজকে আলোচনা করব। ফোকলোর তত্ত্ব একটু আগে বলেছি যে ফোকলোরের যে তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ, ফোকলোরের কোনো উপাদান উপকরণের বিশেষ কোনো পদ্ধতি নির্ভর ব্যাখ্যা বিশ্লেষণই হচ্ছে ফোকলোর তত্ত্ব। একটি ছড়া অথবা ধাঁধা অথবা প্রবাদ বা প্রবচন বা লোককথা বা লোককাহিনী, এইটি হলো একটি টেক্সট, অথবা একটা লোকশিল্প হতে পারে, একটি নকশি কাঁথা হতে পারে, এমনকি হতে পারে একটি ঢেকি, একটি মাথল, একটি হোকা। এরকম ফোকলোরের যতগুলো উপাদান উপকরণ আছে, এই সবগুলো উপাদান উপকরণই হলো একটি টেক্সট। এই টেক্সটকে যখন আমি নানান দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা বিশ্লেষণ করব, তখন সেই ব্যাখ্যা বিশ্লেষণের যে দৃষ্টিভঙ্গি, সেইটি হয়ে যাচ্ছে ফোকলোরের তাত্ত্বিক পরিকাঠামো। এই তাত্ত্বিক পরিকাঠামো ফোকলোরের সঙ্গে যুক্ত হবার ফলে ফোকলোর একটি আধুনিক বিজ্ঞানে পরিণত হয়েছে। যদিও একসময় অনেকেই মনে করতো যে ফোকলোর হলো অশিক্ষিত গ্রামীণ জনগোষ্ঠীর সংস্কৃতি, বা এইটা সাধারণত চাষা ভুষা অশিক্ষিত গ্রামের লোকজনের বিষয়, কিন্তু ফোকলোর এখন আর অশিক্ষিত লোকজনের বিষয় নয়। এর সঙ্গে বিজ্ঞান নির্ভর পঠন পাঠন যুক্ত হবার ফলে এইটির নাম হয়েছে ফোকলোর বিজ্ঞান। বাংলায় ফোকলোর বিজ্ঞান, ইংরেজিতে বলা হয় ফোকলোরিস্টিক্স, যার অর্থ হলো ফোকলোরের পঠন পাঠন। ফোকলোরের যে একাডেমিক শৃঙ্খলা, এই একাডেমিক শৃঙ্খলা যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখন ফোকলোরের পঠন পাঠন হচ্ছে, এই যে আমরা ফোকলোরের ক্লাস নিচ্ছি, ক্লাসে আলোচনা করছি, এইটি হলো ফোকলোরিস্টিক্স। ফোকলোর একটা টেক্সট, সেই টেক্সট নিয়ে যখন আমরা কোনো আলোচনা করছি এবং বিজ্ঞান নির্ভর সেই আলোচনাটি যখন দাঁড়িয়ে যাচ্ছে, বা আমরা বিশেষ কোনো পদ্ধতিবিদ্যার আলোকে সেই আলোচনাটি করছি, তখন সেটা ফোকলোরিস্টিক্স। ফোকলোরিস্টিক্সটি গড়ে উঠেছে বিভিন্ন বিদ্যার সংমিশ্রণে। তবে একেবারে সহজ করে যদি বলি, যে যেমন রাজনীতি বা রাষ্ট্রনীতির পঠন পাঠন বোঝাতে রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতির বিষয়গুলো বোঝাতে ধনবিজ্ঞান বা অর্থনীতি, তেমনি ফোকলোরের পঠন পাঠন বোঝাতে ফোকলোরিস্টিক্স বা ফোকলোর বিজ্ঞান। ফোকলোর চর্চায় ফোকলোর যে একটি ফোকলোরিস্টিক্স হলো বা একটি বিজ্ঞান হিসেবে গড়ে উঠলো, এই বিজ্ঞান হিসেবে গড়ে ওঠার পিছনে বেশ কিছু দার্শনিক মতবাদ কাজ করেছে। 1846 খ্রিস্টাব্দে ফোকলোর শব্দের উদ্ভব ঘটলেও যে এর কিছুদিনের মধ্যেই, বিশেষ করে ফোকলোর শব্দটি যখন ইউরোপে এবং আমেরিকায় বিশেষ জনপ্রিয়তা পায়, দেখা যাচ্ছে 1846 থেকে 1878 বা 1880 খ্রিস্টাব্দের মধ্যেই ফোকলোর শব্দটি ইউরোপ এবং আমেরিকায় বেশ জনপ্রিয়তা লাভ করে, এবং ফোকলোরের নানা দৃষ্টিভঙ্গিতে তার ব্যাখ্যা বিশ্লেষণ শুরু হয়। এবং এর মাঝে 19 শতকে বেশ কিছু দার্শনিক মতবাদের উদ্ভব ঘটে। এই মতবাদগুলো ফোকলোরের আলোচনায়, বিশেষ করে ফোকলোর চর্চায়, ফোকলোরের ব্যাখ্যা বিশ্লেষণে বিরাট প্রভাব ফেলে। তার মধ্যে অন্যতম হলো চার্লস ডারউইনের বিবর্তনবাদ, কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ, লুইস হেনরি মর্গানের আদিম জনতত্ত্ববাদ, ইভি টেইলরের আদিম জনতত্ত্ববাদ, সিগমুন্ড ফ্রয়েডের মনসমীক্ষণবাদ, রবীন্দ্রনাথ ঠাকুরের নন্দনবাদ, ভ্লাদিমির জেফরফ, লেভি স্ট্রস, নম চমস্কির কাঠামোবাদ।
এই মতবাদগুলো 19 শতকের মাঝামাঝি থেকে শুরু করে 20 শতকের মাঝামাঝি বা 20 শতকের 60-70 দশক পর্যন্ত ফোকলোর চর্চায় বিরাট অবদান রেখেছে বা প্রভাব বিস্তার করেছে, যার ফলে ফোকলোর একটি বিজ্ঞানে পরিণত হয়েছে। এই মতবাদগুলো যদি ফোকলোরের সঙ্গে সম্পৃক্ত না হতো তাহলে ফোকলোর একটি বিজ্ঞান হয়ে উঠতো না। তো যেহেতু এই মতবাদগুলো ফোকলোর চর্চায় একটি বিরাট প্রভাব বিস্তার করেছে এবং এই সবগুলোর সঙ্গে বিজ্ঞানের একটি গভীরতর যোগসূত্র রয়েছে, সেই কারণে ফোকলোর একটি বিজ্ঞান নির্ভর শৃঙ্খলায় পরিণত হয়েছে। এবং এই শৃঙ্খলা হতে গিয়ে ফোকলোরের সঙ্গে অন্যান্য বিদ্যার একটি গভীর সম্পর্ক তৈরি হয়েছে। সেই সম্পর্কটি ইতিহাসের, নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, মনোবিজ্ঞান, সাহিত্য, দর্শন, ভাষাবিজ্ঞান, এমনকি সাম্প্রতিককালে তথ্য প্রযুক্তির মতো বিষয়েও ফোকলোর চর্চায় যুক্ত হয়েছে। এই যে এই বিষয়গুলো, এগুলো শুরু হয়েছে মূলত 19 শতক থেকে, আস্তে আস্তে এটা 20 শতক, একেবারে 21 শতকের প্রান্তে এসে বিভিন্ন বিষয় ফোকলোর চর্চার সঙ্গে যুক্ত হয়ে ফোকলোরকে একটি বিজ্ঞান নির্ভর শৃঙ্খলা দান করেছে। ইতিহাসের সঙ্গে ফোকলোরের সম্পর্কটি কেমন, নৃবিজ্ঞানের সঙ্গে সম্পর্ক কেমন, সমাজবিজ্ঞান বা অর্থনীতি, ভূগোল এইগুলোর সঙ্গে সম্পর্কটি কেমন, এটার জন্য আসলে আমাদের একটু বিস্তারিত আলোচনা করা প্রয়োজন। এই জন্যে আমরা একেবারে খুব সংক্ষিপ্ত আকারে আমাদের এই ক্লাসগুলো পরিচালনা করছি। শুধুমাত্র এই অন্যান্য বিদ্যার উপরেই আমাদের অন্ততপক্ষে 2-3টি আলোচনা সময় লেগে যেতে পারে আলোচনা বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করতে হলে। তারপরেও আমরা একটু সংক্ষেপে একেবারে এই বিষয়গুলো একটু উপস্থাপনের চেষ্টা করব। যে এই অংশগুলোতে যে ফোকলোরের তাত্ত্বিক মতবাদের পটভূমি, আমরা বলেছি যে 1846 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে ফোকলোর শব্দের উদ্ভব হয়, কিন্তু তার আগে কি ফোকলোর ছিল না? তাহলে তার আগেও ফোকলোর ছিল এবং সারা দুনিয়াতেই ফোকলোর ছিল, কিন্তু ফোকলোর শব্দটি ছিল না। তো সেগুলো নানান নামে তখন পরিচিত হয়েছে। যেমন ইংল্যান্ডেই পপুলার অ্যান্টিকুইটি এই শব্দের মাধ্যমে ফোকলোরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। ফিনল্যান্ডে তারা তাদের নিজস্ব পরিভাষা ব্যবহার করেছে, জার্মানে নিজস্ব পরিভাষা তারা ব্যবহার করেছে, নরওয়েতে নিজস্ব পরিভাষা ব্যবহার করেছে, আমেরিকাতেও পরিভাষা ব্যবহৃত হয়েছে। আমাদের ভারতবর্ষেও যখন ফোকলোর শব্দটি আসেনি তখনও এই অঞ্চলে ফোকলোর ছিল, ফোকলোরের উপাদান উপকরণ মানুষের জীবনে প্রভাব বিস্তার করেছে, সেই সব ঐতিহ্যকে তারা ধারণ করেছে, লালন করেছে। কাজেই ফোকলোর শব্দটি ছিল না, কিন্তু ফোকলোরের যে সমস্ত উপাদান উপকরণ এইগুলো ছিল। তো ইউরোপে ফোকলোর চর্চা প্রথম শুরু হয় আনুষ্ঠানিকভাবে যদি বলি, বা একেবারে ফোকলোর চর্চার সারা বিশ্বে এর ফোকলোর চর্চার প্রথম যে জায়গায় আমরা ফোকলোর চর্চার সূচনা দেখি সেটি ফিনল্যান্ডে। এটি 1675 খ্রিস্টাব্দে ফিনিশ ঐন্দ্রজালিক লোকসঙ্গীত সংগ্রহের মাধ্যমে ফিনল্যান্ডে ফোকলোর সংগ্রহ শুরু হয়। 1733 খ্রিস্টাব্দে ঐন্দ্রজালিক লোকসঙ্গীতের আরও 5টি খণ্ড প্রকাশ হয়। 1789 খ্রিস্টাব্দে ফিনিশ মিথোলজিয়া ফেনিকার প্রকাশ হয়। 1812 খ্রিস্টাব্দে গ্রিম ভ্রাতৃদ্বয় রূপকথা প্রকাশ করেন এবং 1835 খ্রিস্টাব্দে ফিনিশ বীরগাথা কালেভালার প্রকাশ হয়। তো আমরা এই 1675 থেকে 1835 খ্রিস্টাব্দের মধ্যে দেখছি যে ইউরোপে যত ফোকলোর চর্চা হচ্ছে যে তার প্রায় প্রতীক্ষিতের ভূমিকা পালন করেছে ফিনল্যান্ড। এবং পরবর্তীকালে 19 শতক এমনকি 20 শতকেও ফিনল্যান্ডে যতটা ফোকলোর চর্চা হয় বা হয়েছে পৃথিবীর আর কোথাও এতটা ফোকলোর চর্চা হয় না। তো সেই কারণে ফিনল্যান্ডকে বলা হয় ফোকলোরের মক্কা। কেউ যদি ফোকলোর গবেষক হতে চায় অথবা আন্তর্জাতিকভাবে ফোকলোরবিদ হতে চায় বা ফোকলোর নিয়ে আন্তর্জাতিক মানের গবেষণা করতে চায় তাহলে অবশ্যই তাকে ফিনল্যান্ড যেতে হবে। মক্কায় না গেলে যেমন হাজি হওয়া যায় না, তেমনি ফিনল্যান্ডে না গেলে আধুনিক ফোকলোরবিদ হওয়া যায় না। এরকম একটি জায়গায় ফিনল্যান্ডের ফোকলোর অবস্থান করছে। তো এই যে 1812 কথা বলছি, তারপরে 1835
এই সময়েই ফোকলোর চর্চায় আমরা এখানে একটি দেখতে পাচ্ছি যে ফিনিশ ফোক আর্ট, ফিনল্যান্ড যে ফোকলোর চর্চায় কতটা এগিয়ে গেছে তার একটি মাত্র উদাহরণ, এখানে যে অসংখ্য উদাহরণ আছে তার একটি মাত্র উদাহরণ আমরা এখানে দিয়েছি, যে ফিনল্যান্ডের ফোক আর্ট কীরকম তার একটি পরিচিতি শিক্ষার্থীদের সামনে উপস্থাপনের জন্য এই ছবিটি আমরা ব্যবহার করেছি। ফোকলোরের এই যে 1812 বা 1835 আগে ফোকলোর নিয়ে একটু আলোচনা হয়েছে, বিশেষ করে তাত্ত্বিক মতবাদের আলোচনা হয়েছে, কিন্তু 1812 সালে আমরা প্রথম গ্রিম ভ্রাতৃদ্বয় যে রূপকথা প্রকাশ করলেন জার্মানে, এই সময় আমরা তাদের কাছ থেকে ইন্দো ইউরোপীয় তত্ত্ব পেলাম। ভাষাবিজ্ঞানে তোমরা ইন্দো ইউরোপীয় তত্ত্বর সঙ্গে পরিচিত হয়েছ, যে ইন্দো ইউরোপীয় তত্ত্বটির উদ্ভব ঘটেছে মূলত ওটি ভাষাবিজ্ঞানে হলেও তার উদ্ভব মূলত এই ফোকলোর থেকে। ফোকলোরের রূপকথা বিশ্লেষণ করতে গিয়ে জার্মান গ্রিম ভ্রাতৃদ্বয় তারা উপলব্ধি করলেন যে ফোকলোরের অসংখ্য উপাদান উপকরণে তারা যে রূপকথাগুলো সংগ্রহ করেছেন, এই সমস্ত রূপকথার মধ্যে যেমন জার্মানের কথা আছে, তেমনি গ্রিক রূপকথা আছে, রূপকথার বেশ কিছু সঙ্গে মিল পাওয়া যাচ্ছে, এমনকি ভারতীয় রূপকথার সঙ্গেও অনেকটা তারা মিল খুঁজে পেলেন। এই মিল যেরকম টাইপ ভিত্তিক তেমনি মিল পাওয়া গেল মোটিভ ভিত্তিক। এই মিলগুলোকে নিয়ে তারা সাজিয়ে একটার পর একটা সাজিয়ে তুলনামূলক পদ্ধতিতে দেখলেন যে ইন্ডিয়ায় এবং ইউরোপীয় কাহিনীর সঙ্গে যেহেতু অনেক মিল আছে, সেই কারণে তারা এই রূপকথার তাত্ত্বিক একটি নাম দিলেন ইন্দো ইউরোপীয় তত্ত্ব। এরপরে ফিনিশ বীরগাথা কালেভালা 1835 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এইখানে কার্লেকোর্ন দেখালেন ইতিহাসের জনতত্ত্ব। এই সময়েই ইতিহাসের সঙ্গে ফোকলোরের যে একটা গভীরতর সম্পর্ক আছে সেইটি প্রথম ধরা পড়ে, যদিও পরবর্তীকালে আস্তে আস্তে আমরা দেখেছি যে 1891 খ্রিস্টাব্দে ব্রিটিশ ফোকলোরবিদ গোমে তিনি বলছেন যে ফোকলোর হলো ইতিহাস বিজ্ঞান, অর্থাৎ হিস্ট্রিক্যাল সায়েন্স ফোকলোরকে বলেছেন। তো ইতিহাসের সঙ্গে ফোকলোরের এই যে সম্পর্ক, আমরা ফোকলোরের যে কোনো উপাদান উপকরণ বিশ্লেষণ করলেও এর প্রমাণ পাই। যেমন আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে অসংখ্য লোকগান সৃষ্টি হয়েছে, ছড়া সৃষ্টি হয়েছে, প্রবাদ প্রবচন সৃষ্টি হয়েছে। এছাড়াও আমরা প্রাচীন যে সমস্ত ছড়া দেখি, ধাঁধা দেখি, প্রবাদ দেখি, লোককথা দেখি, এমনকি মিথের সঙ্গে ইতিহাসের এক গভীরতর সম্পর্ক আছে। এইগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করলেই আমরা ইতিহাসের বহু অজানা তথ্যকে জানতে পারি। সেই কারণে জোসেফ ক্যাম্পবেল মিথকে বলেছেন ইতিহাসের জননী, যে মিথ ব্যাখ্যা বিশ্লেষণ করলেই আমরা ইতিহাসের অনেক অজানা এবং দুর্গেয় রহস্যের সন্ধান পাই। চার্লস ডারউইনের বিবর্তনবাদ, কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ, হেনরি লুইস মর্গান, E.B. টেইলর, সিগমুন্ড ফ্রয়েড, ভ্লাদিমির জেপ্রভ, ক্লথ লেভি-স্ট্রস, নম চমস্কি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কথা একটু আমরা বলেছি। কিন্তু চার্লস ডারউইনের বিবর্তনবাদ ফোকলোর চর্চায় একটি বিরাট প্রভাব বিস্তার করে। কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদও বিরাট প্রভাব বিস্তার করে, যদিও একই সঙ্গে কার্ল মার্কসের দান্দিক বস্তুবাদটিও ফোকলোরের চর্চায় বেশ প্রভাব বিস্তার করে। তো ঐতিহাসিক বস্তুবাদ বা দান্দিক বস্তুবাদ যাই বলি না কেন, এইগুলোর মধ্যেও আমরা দেখতে পাই যে ফোকলোরের যে সমস্ত উপাদান উপকরণগুলো রয়েছে সেইগুলোকে যদি আমরা একটু ভাঙ্গি, সেটি লোককথা হতে পারে বা ছড়া হতে পারে, এইগুলোকে যদি আমরা ভেঙ্গে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই, তাহলে আমরা এই ইতিহাসের অসংখ্য উপাদান উপকরণ পাব। তো আমরা প্রথমেই এখন ফোকলোরের যে কয়েকটি তত্ত্ব 19 শতকে উদ্ভব ঘটেছিল, এই তত্ত্বগুলো ইন্দো ইউরোপীয় তত্ত্ব, সৌরপুরাণ তত্ত্ব,
পরিযান ও পরিব্যাপ্তির তত্ত্ব, উদ্বর্তন তত্ত্ব, বহুমুখী উদ্ভব তত্ত্ব। অনেকগুলোটি তত্ত্ব আছে, প্রায় 10-12টি তত্ত্ব আছে, তার মধ্যে এই 5টি তত্ত্ব প্রধান। তত্ত্বের পরে আসে মতবাদের প্রশ্ন, মতবাদ বা পদ্ধতিবিদ্যার প্রশ্ন। তো এই তত্ত্বগুলোই পরবর্তীকালে আরও বেশ কিছু মতবাদের জন্ম দিয়েছে এবং সেই মতবাদের উপর ভিত্তি করেই ফোকলোরের একাডেমিক শৃঙ্খলা গড়ে উঠেছে। ইন্দো ইউরোপীয় তত্ত্ব সম্পর্কে একটু আগে বলেছি, আবার একটু বলছি যে ইন্দো ইউরোপীয় তত্ত্ব আবিষ্কার করেছে গ্রিম ভ্রাতৃদ্বয় তাদের রূপকথা বিশ্লেষণ করতে গিয়ে। ইন্দো ইউরোপীয় তত্ত্বের মূল কথা হলো ফোকলোরের যে সমস্ত উপাদান উপকরণ রয়েছে এইগুলো ভারত থেকে ইউরোপে হিজরত করেছে এবং ইউরোপের বিশেষ করে গ্রিক এবং ইন্ডিয়ান মিথোলজির সঙ্গে অনেক মিল লক্ষ্য করা যায়। এই যে আমরা যদি ইলিয়াড ওডিসির কথা ভাবি এবং রামায়ণ মহাভারতের কথা ভাবি, তাহলে দেখব যে গ্রিক মিথের সঙ্গে ইন্ডিয়ান মিথের অনেক সাদৃশ্য পাওয়া যায়, প্রায় একই রকম সাদৃশ্য পাওয়া যায়। আমরা ওইখানে যেমন ইলিয়াডে দেখি যে যে কাহিনী, ঠিক অনুরূপ কাহিনী আমরা রামায়ণেও একটু লক্ষ্য করি, যে সীতা অপহরণের ব্যাপার। আবার এইখানে যেমন লঙ্কাপুরী ধ্বংস হলো, ঠিক ট্রয় নগরীর একই অবস্থা, হেলেনকে কেন্দ্র করে। লঙ্কাপুরী ধ্বংস হলো যেমন সীতাকে কেন্দ্র করে, ট্রয় নগরী ধ্বংস হলো হেলেনকে কেন্দ্র করে। মিথগুলো প্রায় একই রকম। তো এবং প্রাচীন জার্মানের কিছু মিথ আছে, সেই মিথগুলোর সঙ্গেও গ্রিক মিথের একটু সম্পর্ক খুঁজে পাওয়া যায়। এই সব বিষয়গুলো থেকেই ইন্দো ইউরোপীয় ধারণার বিকাশ ঘটে বা তত্ত্বের বিকাশ ঘটে। ইন্দো ইউরোপীয় তত্ত্বের বিশেষ করে ভাষাবিজ্ঞানের যে এরকম ব্যাপারটি আছে যে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার থেকেও অনেকগুলো ভাষা পরিবারের জন্ম হয়েছে, এখানেও আমরা একই বিষয়টি দেখি। এরপরে আমরা যেটি দেখি ফোকলোরের সৌরপুরাণ তত্ত্ব। এটি ম্যাক্স মুলার তিনি বলেছেন যে সৌরপুরাণ তত্ত্ব যে আসলে সোলার মিথোলজিক্যাল থিওরি। সোলার মিথোলজিক্যাল থিওরি যে আসলে ম্যাক্স মুলার বলতে চাচ্ছেন যে গ্রিক এবং হিন্দু মিথোলজি যেসব আছে, ইন্ডিয়ান মিথোলজি, এইগুলোর প্রায় দেবদেবীর সঙ্গে বা দেবতার সঙ্গে সূর্যের একটা সম্পর্ক আছে। সেই সূর্যের সম্পর্ক থেকেই মূলত এই সোলার মিথোলজির ব্যাপারটি এসেছে, যে দেবদেবীর নাম হয়েছে সূর্যকে কেন্দ্র করে। তারপর তাদের সঙ্গে তাদের জন্ম বা ইতিহাসের সঙ্গে সূর্যের সম্পর্ক রয়েছে। এই রকম বিষয়গুলো থেকে এই সৌরপুরাণ তত্ত্বের উদ্ভব। যদিও এই তত্ত্বটি পরবর্তীকালে খারিজ হয়ে গেছে, যে ফোকলোরবিদরা এই তত্ত্বটিকে স্বীকার করেন নাই, কিন্তু 19 শতকে এই তত্ত্বই এই বিজ্ঞানের দ্বার ফোকলোর চর্চায় যে বা বিজ্ঞানভিত্তিক ফোকলোর চর্চার একটা দ্বার উন্মোচন করেছিল। পরিযান ও পরিব্যাপ্তি তত্ত্ব। এটি পরিযান মূলত মাইগ্রেট ফোকলোর, যে ফোকলোর এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ফোকলোর একটা জায়গায় সৃষ্টি হয়, সৃষ্টি হবার পর সেই জায়গায় থাকে না, সেই জায়গায় না থেকে আরেকটি জায়গায় চলে যায়, হিজরত করে। এবং সেটা সময়ের ব্যবধানে কোনো যোগাযোগের মাধ্যমে হতে পারে, জনগোষ্ঠীর মাধ্যমে হতে পারে, জনগোষ্ঠীর এক জায়গা থেকে আরেক জায়গায় পরিভ্রমণের মাধ্যমে হতে পারে। এইরকমভাবে যে ভারতবর্ষ থেকে আরবদের মাধ্যমে মঙ্গোলীয় হয়ে একদিকে মঙ্গোলিয়ায় গিয়েছে, আবার ইউরোপে গিয়েছে। এই এলাকার ফোকলোর বা এই এলাকার যেসব বিশেষ করে প্রাচীন ভারতীয় যে মিথের ব্যাপারগুলো আছে, সেইটি থেকেই এই পরিযান তত্ত্বের উদ্ভব। এর সঙ্গে ইন্দো ইউরোপীয় তত্ত্বের কিছুটা মিল রয়েছে। যে পরিযান তত্ত্বের মূল কথা হলো যে ফোকলোরের কোনো উপাদান উপকরণ এক জায়গায় সৃষ্টি হলেও কালের ব্যবধানে সেটি নানান জায়গায় পরিব্যাপ্ত হয়, এটি পরিভ্রমণ করে এবং পরিব্যাপ্ত হয়। এই পরিযান ও পরিব্যাপ্তির ধারণা থেকেই এই 19 শতকের প্রায় শুরুতেই ঐতিহাসিক ভৌগোলিক পদ্ধতির বিকাশ ঘটে। একটি মতবাদের জন্ম হয়, ঐতিহাসিক ভৌগোলিক
পদ্ধতি এবং যেটি তুলনামূলক পদ্ধতির জন্ম দেয়। এই তুলনামূলক পদ্ধতিতে ফোকলোরের উপাদান উপকরণ ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে দেখা যায় যে বাংলাদেশের কোনো লোককাহিনীকে যদি ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই তাহলে দেখা যাবে যে তার সঙ্গে আরবের কোনো কাহিনীর মিল রয়েছে। ইউরোপের ওই কাহিনী খুঁজে পাওয়া যাবে ইউরোপে, ওই একই কাহিনী পাওয়া যাবে একটু অন্যরকমভাবে আমেরিকায় অথবা আফ্রিকায়। তো এই যে একই কাহিনীর পরিভ্রমণ পৃথিবীর সব জায়গায় প্রায় একটু 19-20 আকারে দেখা যাচ্ছে, এইটি কেন? এইটি হয়েছে মূলত এই পরিযান এবং পরিব্যাপ্তির কারণে। যেমন বাংলাদেশে একটি পরিচিত লোক গল্প আছে বা লোককাহিনী আছে, যে কাহিনীটি অনেক প্রাচীন। আমরা দেখতে পাই শকুন্তলার কাহিনী, শকুন্তলার মধ্যে আংটির কাহিনী আছে। এই আংটির কাহিনী কে আমরা আবার ঠিক একটু পরিবর্তিত আকারে দেখি অ্যারাবিয়ান গল্পে বা অ্যারাবিয়ান লোককাহিনীতে। দেখি যে আশ্চর্য প্রদীপ, চেরাক হিসেবে আমরা সেটিকে দেখি। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আশ্চর্য আংটি, মধ্যপ্রাচ্যে সেটি হয়েছে বা আরবিয়ান অঞ্চলে সেটি হয়েছে চেরাক, আমেরিকায় সেটি হয়েছে চিরুনি, ইউরোপেও কোনো কোনো জায়গায় এটি চিরুনি আছে, কোথাও কোথাও হয়েছে হার। তো এইরকমভাবে যে সেই হারকে কোনো কিছু বললে সে তাৎক্ষণিকভাবে অনেক কিছু এনে দেয়। চেরাগকে ঘষা দিলে যেরকম তার ভিতর থেকে একটা দৈত্য বেরিয়ে আসে, দৈত্য বেরিয়ে এসে চাওয়া মাত্রই সব কিছু পূরণ করে দেয়, ঠিক একই রকমভাবে এই আংটির মধ্যেও একই ঘটনা ঘটে, ওই চিরুনির মধ্যেও একই ঘটনা ঘটে। তো বিষয়টা তো আমেরিকায়, চিরুনির ব্যাপারটা তো সে আমেরিকায় বা ইউরোপে, আর আংটির ব্যাপারটা ভারতে। কিন্তু সব কিছুর ভিতরে কোথায় যেন একটা মিল আছে, মিল খুঁজে পাওয়া যাচ্ছে, যে সব জায়গায় আমরা দেখছি যে চেরাগের মধ্যে, আংটির মধ্যে এবং চিরুনির মধ্যে এই মিলটি মূলত পরিযান এবং পরিব্যাপ্তির তত্ত্ব উদ্ভব ঘটেছে এই জায়গা থেকে। এবং তুলনামূলক পদ্ধতির মধ্য দিয়ে আমরা একটি ফোকলোরের উপাদান উপকরণের আসলে কোথায় থেকে তার উদ্ভব ঘটেছে এবং কিভাবে সেটি পরিব্যাপ্ত হয়েছে তার ধারাবাহিক ইতিহাসের সন্ধান পেতে পারি বা সন্ধান পাওয়া যায়। উদ্বর্তন তত্ত্ব, এটি সার্ভাইভাল বলা হচ্ছে এই তত্ত্বটিকে, থিওরি। এটি মূলত প্রত্নতত্ত্ব, ইতিহাস বা প্রত্নতত্ত্বের ধারণা থেকে এই তত্ত্বের উদ্ভব ঘটেছে। প্রত্নতাত্ত্বিকরা যেমন মাটি খুঁড়ে ইতিহাসের অনেক অজানা তত্ত্ব আবিষ্কার করেন, ফোকলোরবিদও তেমনি ফোকলোরের অসংখ্য উপাদান উপকরণকে বিশ্লেষণ করে ব্যাখ্যা করে এর ভিতর ইতিহাসের অনেক অজানা হদিসের সন্ধান পান। বহুমুখী উদ্ভব তত্ত্ব, এই বহুমুখী উদ্ভব তত্ত্ব এটির উদ্ভব ঘটেছে, এইটির ইংরেজিতে এর নাম মূলত পলিজেনেসিস থিওরি। এই তত্ত্বের মূল কথা হলো যে ফোকলোর কোনো জায়গায় সৃষ্টি হয় বিশেষ সাংস্কৃতিক অবস্থার পরিপ্রেক্ষিতে, অর্থাৎ বিশেষ ভৌগোলিক অবস্থা, বিশেষ আবহাওয়া এবং সেই এলাকার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য একটি ফোকলোরের উপাদান উপকরণ সৃষ্টির পেছনে ক্রিয়াশীল থাকে। যে ফোকলোর ঠিক আছে পরিবর্তিত হয় ঠিকই, এক জায়গা থেকে আরেক জায়গায় পরিভ্রমণ করে ঠিক, কিন্তু এই বহুমুখী উদ্ভব তত্ত্বের বা পলিজেনেসিস তত্ত্ব ঠিক তার উল্টো, অনেকটা উল্টো। এই জায়গায় যে বলা হচ্ছে যে এই তত্ত্বে ফোকলোর বিশেষ কোনো ভৌগোলিক প্রতিবেশে জন্ম লাভ করে এবং সেই ভৌগোলিক প্রতিবেশের বিশেষ করে আবহাওয়া, প্রাকৃতিক যে সমস্তগুলো বৈশিষ্ট্য আছে অথবা মানুষের যে সমাজ সংস্কৃতিগত বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যই ফোকলোরের বিশেষ বিশেষ উপাদান সৃষ্টি করে এবং সৃষ্টি হওয়ার পরে সেটা হয়তো পরিযান বা পরিব্যাপ্ত হয়। কিন্তু
স্থানিক বিশেষ কোনো কারণে এইটি উদ্ভব হয়। যে ফোকলোরের কোনো উপাদান উপকরণ এমনি এমনি সৃষ্টি হয় না স্থানিক সমাজে। স্থানিক সমাজের ভূগোল এবং সংস্কৃতি ফোকলোরের উপাদান উপকরণ সৃষ্টির পেছনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কথাটি খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে যে পলিজেনেসিস তত্ত্বের মূল কথা হলো বিশেষ এলাকার ভৌগোলিক প্রতিবেশ বা সামাজিক সাংস্কৃতিক প্রতিবেশ সেই এলাকার ফোকলোর সৃষ্টির পেছনে ক্রিয়াশীল থাকে। কীরকমভাবে আমরা একটা উদাহরণ দিই। যেমন বাংলাদেশের 64টা জেলা আছে, বা আমরা বৃহৎ বাংলার কথা যদি বলি, পশ্চিম বাংলা, বাংলাদেশ সহ যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে এই বাংলাদেশের এক এক অঞ্চলে এক এক রকমের লোকসঙ্গীত। সব অঞ্চলে কিন্তু একই রকম লোকসঙ্গীত নয়। যেমন উত্তরবঙ্গে বিশেষ করে কোচবিহার, জলপাইগুড়ি, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট এই অঞ্চল ভাওয়া গানের জন্য বিখ্যাত। তেমনি রাজশাহী, মুর্শিদাবাদ, চাঁপাইনবাবগঞ্জ এই এলাকা আলকাপ এবং গম্ভীরা গানের জন্য বিখ্যাত। বরিশাল রয়ানি গানের জন্য বিখ্যাত। আমাদের কুষ্টিয়া, সুনামগঞ্জ বাউল এবং লোকসঙ্গীতের জন্য বিখ্যাত। আবার ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা এই নিম্নাঞ্চল ভাটিয়ালি গানের জন্য বিখ্যাত। তো এই যে ভৌগোলিক প্রতিবেশ, এই ভৌগোলিক প্রতিবেশগুলোই বিশেষ করে রংপুর, দিনাজপুর অঞ্চলের যে ভৌগোলিক প্রতিবেশ, তরাই অঞ্চল, এই ভূপ্রাকৃতিক প্রতিবেশটি ভাওয়া গান সৃষ্টি করেছে। আবার ভাটিয়ালি গানও সৃষ্টি হয়েছে যেহেতু নদী অঞ্চল, তো সেই কারণে নদী অঞ্চলের মানুষের জীবন এবং জীবিকার প্রভাবে ভাটিয়ালি গানের উদ্ভব ঘটেছে। যদি বাংলাদেশের মধ্য নিম্নাঞ্চলে যদি নদীর ব্যবস্থাটি না থাকতো, হাওর না থাকতো, বিল জলাভূমি না থাকতো, তাহলে এই এলাকায় ভাটিয়ালি গানের উদ্ভব হতো না। আবার একটি বিষয় এখানে একটু মনে রাখতে হবে যে ভাওয়াইয়া একেবারে বিস্তৃত বিরান ভূমি, মাঠ, দিগন্ত বিস্তৃত মাঠ, ধুধু মাঠ, বহু দূরে একটি গ্রাম। এই যে দিগন্ত বিস্তৃত মাঠ, ভাওয়া গানের যে সুর, সেই সুরটি গড়ে উঠেছে এই ভৌগোলিক প্রতিবেশকে কেন্দ্র করেই। আবার ভাটিয়ালি গানের যে সুর, সে সুরটিও গড়ে উঠেছে ওই ভাটিয়ালি কে কেন্দ্র করেই। ভাটিয়ালি যে বিশেষ করে নদীর যে প্রতিবেশগত অবস্থান, সেই অবস্থানকে কেন্দ্র করেই এই ভাটিয়ালি গানের উদ্ভব বা ভাটিয়ালি সুরের উদ্ভব। তো নদীর ঢেউ যেরকম আস্তে আস্তে পাড়ের বাড়ি খায়, ভাটিয়ালি গানের সুরটা ঠিক ওই রকমই ছোট 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 একটু ঢেউয়ের মতন আশ্রে পড়ে। আর ভাওয়া গান দীর্ঘ একটি প্রলম্বিত বিলম্বিত সুরকে কেন্দ্র করে আবর্তিত বিবর্তিত হয়েছে। তো এইটি ভৌগোলিক প্রতিবেশের কারণেই হয়েছে। পলিজেনেসিস তত্ত্বের মূল কথা এইটি। আমরা এখন ফোকলোরের যে বিষয়গুলো নিয়ে, বিশেষ করে তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করলাম। এই আলোচনাগুলোর পরিপ্রেক্ষিতে আমরা একটু অ্যাসাইনমেন্ট এসেছি, আমাদের আলোচনা প্রায় শেষ দিকে এসেছি। এখানে আমরা 3টি প্রশ্নকে রেখেছি যে ফোকলোরের বিভিন্ন তত্ত্বের পরিচয় দাও, ফোকলোরের সঙ্গে বিভিন্ন বিদ্যার পারস্পরিক সম্পর্ক নিরূপণ করো। 3, ফোকলোরিস্টিক্স একটি আধুনিক বিদ্যানির্ভর শৃঙ্খলা ব্যাখ্যা করো। অর্থাৎ ফোকলোর বিজ্ঞান যে একটি আধুনিক বিদ্যানির্ভর শৃঙ্খলা, সেটিকে ব্যাখ্যা করার কথা বলা হয়েছে 3 নম্বর প্রশ্নে। 2 নম্বরে ফোকলোরের সঙ্গে বিভিন্ন বিদ্যার সম্পর্ক, এইটি বলেছি যে ইতিহাস, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, ভূগোল, মনোবিজ্ঞান ইত্যাদি বিভিন্ন বিদ্যার যে সম্পর্ক, সেই সম্পর্কটি নিরূপণ করতে বলা হয়েছে। আর ফোকলোরের বিভিন্ন তত্ত্বের পরিচয়, আমরা যে কয়েকটি তত্ত্ব, ইন্দো ইউরোপীয় তত্ত্ব, সৌরপুরাণ তত্ত্ব, উদ্বর্তন তত্ত্ব, তারপর বহুমুখী উদ্ভব তত্ত্ব, এই যে 5টি তত্ত্বের কথা বলেছি, সেই তত্ত্বগুলো এবং এই তত্ত্বের উদ্ভবের যে পটভূমি, সেই পটভূমিটি নিয়ে মূলত
আলোচনা করতে হবে। এখানে প্রশ্নগুলো আমরা 10 নম্বরের জন্য দিয়েছি, কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন, এই যে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন আসলেও এইগুলো একটু জানা থাকলে সেইগুলো লেখা সম্ভব। আমরা এখানে একটি পটচিত্র পেন্টিংস দিয়েছি। আজকে যে আলোচনা করলাম সেই আলোচনার সঙ্গে আমাদের আলোচনার বিষয়টি ছিল আজকে আন্তর্জাতিক ফোকলোরের যে আন্তর্জাতিক পঠন পাঠন, সে পঠন পাঠন তার সঙ্গে মিল রেখেই আমরা এখানে একটি ইন্টারন্যাশনাল পটচিত্র ছবি দিয়েছি। এইটি ইন্ডিয়ান একটি পটচিত্র পেন্টিংস। তো এই পেন্টিংস যে অসংখ্য টাইপ মোটিভ আছে, যদিও টাইপ মোটিভ আমরা পরে আলোচনা করব, কিন্তু এই চিত্রগুলো সম্পর্কে একটু ধারণা থাকলে তোমাদের জন্য সুবিধা হবে যে আসলে ফোকলোর বিষয়টি আঞ্চলিক হলেও এইটি মূলত এর পঠন পাঠন আন্তর্জাতিক। ফোকলোর বিষয়টা আঞ্চলিক, কিন্তু এর পঠন পাঠনটা আন্তর্জাতিক। সেই কারণেই আমরা আজকে রেড ইন্ডিয়ান, আমেরিকান, আরও যদি আমরা দেখাতে পারতাম ইউরোপের, বিশেষ করে ফিনল্যান্ডের যদি আরও উপাদান উপকরণ দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো। এখন আমরা কয়েকটি রেফারেন্স বই দিয়েছি, যে দ্য থিওরিটিক্যাল স্টাডি অফ ফোকলোর, ডক্টর মাজহারুল ইসলাম, আমাদের দেশের বিখ্যাত একজন ফোক পণ্ডিত, তার লেখা এই বইটি তোমরা হেল্প নিতে পারো। এর ভিতরে ফোকলোরে যে সমস্ত তাত্ত্বিক মতবাদ রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে এখানে জানতে পারবে। এরপরে বাংলায় একটি গ্রন্থ আছে, বাংলার লোক সংস্কৃতির বিশ্বকোষ, এটি ডক্টর দুলাল চৌধুরী সম্পাদনা করেছেন, পশ্চিম বাংলা একাডেমি থেকে বেরিয়েছে, বাংলা একাডেমি থেকে। এই বইটিও তোমরা দেখতে পারো, অসংখ্য তথ্য পাবে এখানে। আর একটি বইয়ের কথা আমরা বলছি যে লোকসংস্কৃত তত্ত্ব পদ্ধতি সৌমেন সেন, এটিও একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ ফোকলোরের তত্ত্ব মতবাদের উপর। এই বইটিরও তোমরা সাহায্য সহযোগিতা নিতে পারো। তোমাদের সকলকে ধন্যবাদ, সকলের সুন্দর জীবন প্রত্যাশা করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।